কিন্তু কিন্তু এখন হবে, সব হবে। ভাগ্য যখন আমাকে আরেকবার সুযোগ দিয়েছে, তোমার হাত আর ছাড়ছি না। যদি তোমাকে আমার থেকে কেড়ে নেওয়া হয় তাহলে আমার লাশের উপর। ঈশা অমনি সৌরভের ঠোঁটে আঙ্গুল চেপে ধরল। এইসব কথা কখনো বলবে না আর। তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে? আর যেন না শুনি এসব কথা। পাশ থেকে তাদের এই প্রেম আলাপ উপভোগ করছে রিমি, নিতু আর সায়র। আরও যে মানুষ দাঁড়িয়ে আছে তাদের কোনো খবরই নেই। এতক্ষণ তাদের এই প্রেম আলাপ এতক্ষণ ধরে তাদের এই প্রেম আলাপ শোনাই সায়র এবং বোরিং হয়ে নিতু রিমিকে উদ্দেশ্য করে বলে, এদের প্রেম কি বাড়িতে যেয়ে করলে হতো না? এখনো রওনা দিলাম না। এত বড় বাড়ির বউ পালিয়েছে, বুঝতে পারলে কতটুকু সময় আর লাগবে আমাদের খুঁজে পেতে। রিমি বলো, কিভাবে যাব? জিপের চাবি তো অভির কাছে। অভির বাচ্চাটারও আসার নামগন্ধ নেই। সায়র অসহায় মুখ করে বলে, তাহলে বিনা টিকিটে তাদের বাংলা সিনেমার মতো প্রেমটাই দেখি। রেললাইন থেকে কিছুটা দূরে জিপটা দাঁড়িয়ে আছে। সত্যি দাঁড়িয়ে থাকার জায়গায় মানুষজন এখন একটু কমই চলাচল করছে। এক সাইডে দাঁড়িয়ে আছে জিপ, মানুষের আনাগোনা তাদের থেকে খানিকটা দূরে। সবার হাতে টর্চ আলোয় ঈশার মুখটা একজনের চোখে দৃশ্যমান হয়ে গেল। তখনই এসে হাজির হয়েছে মিহু আর এরিস। হয়ে জড়সড় হয়ে বাইকে বসে আছে মিহু। চেনা পরিচিত মুখগুলো দেখে দ্রুত নামলো বাইক থেকে। আসার সময় একটি কথাও এসে মুখ থেকে শ্রবণ হয়নি মিহুর। মিহু আগ বাড়িয়ে কিছু বলেনি, একই তো না বলে এখানে এসেছে, তবে এত বড় একটা রিস্ক নেই। এখন এই লোকটার থেকে মানে বাঁচলেই হলো। উপস্থিত সবাই শুধু নিতু বাদে মিহু আর এরিসের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদের দুজনকে যেন কেউ একই সাথে এখানে দেখবে আশা করেনি। আর এরিস যেহেতু তাদের সাথে আসেনি, তাই সন্দেহটা সবার মনেই জাগলো। মিহু তড়িঘড়ি করে জিপের কাছে আসলো। তৎক্ষণাৎ রিমি মির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তুমি ওনাকে কোথায় পেলি? উনিই বা তোকে বাইকে তুললো? মিহু জোরপূর্বক একটা হাসি দিল। আসলে ওই বাড়ি থেকে পালানোর সময় ওনাকে পেয়েছি, তাই লিফট নিয়েছি আর কি। অভি আসছে, বাকিটা পরে বলছি তোদের। সরবার ঈশার কাছে এসে মিহু খুবই সতর্কতার সাথে বলল, তোমরা এখনো এখান থেকে যাওনি? আরে ঈশাকে সে কখন থেকে খোঁজা শুরু করে দিয়েছে। এতক্ষণে হয়তো পুরো ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। একবার ধরা পড়লে কিন্তু গাছে ঝুলিয়ে রাখবে আমাদের। সবার মুখে ভয়ের ছাপ দৃশ্যমান। ঈশা একটা শুকনো ঢোক গেল। সব ঈশার হাতটা শক্ত করে ধরে বলল, সবাই জিপে ওঠ, অভি এসে পড়বে খুব তাড়াতাড়ি, আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে। সবে ওঠার পরই যেন ঈশা উঠতে যাবে, তখনই একজন মধ্যবয়স্ক লোক এসে দাঁড়ালো। লোকটাকে আর কেউ না চিনলেও ঈশা চিনতে খুব একটা বেগ পেতে হলো না। ঈশা ভয়ে একটু আড়াল হয়ে সৌরভের পিছনে দাঁড়ালো। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। মিউ এসে কাছে যেতে না যেতে দেখেই এক নাগারে পড়ে যাচ্ছে। ভাইয়া ভাবি তাড়াতাড়ি উঠে পড়ো, এক্ষুনি দেখো ওনারা এসে পড়বে। ঈশা ভয়ে চোটে ঢোক গিলতেও কষ্ট হচ্ছিল। পুলিশের পোশাক পরিধান করা এক লোক দাঁড়িয়েছে, মুখে কাঠিন্যতার ছাপ। রাশভারী কণ্ঠে বলল, ঈশা, তুই এখানে কি করিস? তোর না কাল বিয়ে, আজ কিনা তুই পালাচ্ছিস? সকালে ওনার কথাটুকু শুনে চমকে গেল। ঈশা ভয়ে ভয়ে সৌরভের পেছন থেকে সামনে আসলো। সব এবার কনফিউশনে পড়ে গেল। নিশ্চয় ঈশার পরিচিত, নয়তো তুই করে বলতো না। লোকটা ঈশার এক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, ওন হাত সৌরভ শক্ত করে ধরে রেখেছে। ঈশার ছোট মামা ডিউটি শেষে বাড়ি ফিরছিল। বাড়ি থেকে ওনার স্ত্রী ফোন করে জানিয়েছে যে ঈশাকে পাওয়া যাচ্ছে না, তাই খুঁজতে খুঁজতে তিনি এদিকে এসে পড়েছিলেন। ঈশার মুখে মেকআপ ছিল না বলেই মুখটা স্পষ্ট ওনার কাছে দৃশ্যমান হয়ে গেছে। ঈশা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মামা মামা প্লিজ আমাকে ছেড়ে দাও। চুপ, আর একটা কথা বলবি না। কোন সাহসে তুই পালানোর চিন্তা করছিস? আবার আমার মুখে মুখে কথা বলছিস? তোকে দেখা মাত্রই আমি বাড়িতে ইনফর্ম করে দিয়েছি, তোরা চাইলেও পালিয়ে বেশি দূর যেতে পারবি না। ওরা আসলো বলে তারপর সব কটাকে দেখে নিচ্ছি। আপনার যা করার আছে আমার উপর করুন প্লিজ, তবু ঈশাকে ছেড়ে দিন। তোকেও বা ছেড়ে দিব কখন বলেছি? আমার ভাগ্নি যা ইচ্ছে আমি করব, তোর কথা আমি কেন শুনতে যাব? কেন? শোবার ঈশার মামা রিয়াদ খন্দকারের মধ্যে এসব কথা নিয়ে ছোটখাটো একটা যুদ্ধ চলেছে। সবাই ভয়ের চোটে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মিহু এসে কাছে গিয়ে দাঁড়ালো। এই গরমের মতো মিহুর শরীর মৃদু কাঁপছে।
মিহুর দৃষ্টি ওদের দিকে। এরিশকে ঠেলছে ওখানে গিয়ে কিছু বলতে, কিন্তু এরিশ মিহুকে শুধু বলেছে। আগে সবাইকে আসতে দাও। অভি দৌড়ে এসে হাঁপাচ্ছে, কিছু বলতে যাবে অমনি দেখে এই কাহিনী। সবাই ওদিকে তাকিয়ে আছে বলে অভিকে মিহু বাদে আর কেউ খেয়াল করেনি। আর একটু আগে আসতে পারলি না? চাবিটা অন্তত রেখে গেলে পারতি। অভি মিলান হেসে বলে, তখন কি আর আমার মাথায় ছিল চাবির কথা? বাদ দে, কথায় আছে না, ভাগ্যে না থাকলে কি ঠক ঠকালে হবে কি। তাদের কথার মাঝে হুট করে কতগুলো গাড়ি এসে দাঁড়িয়েছে। কারো কারো হাতে হকি স্টিক, কাঠ, লাঠি, আবার কারো হাতে ছুরি নিয়ে তাদের চারিদিকে আটক করে দাঁড়িয়েছে। এক মুহূর্তেই হইচই পড়ে গেল। নিতু এবার আর ভয়ে নিজেকে সামলাতে পারল না, কেঁদেই দিল। হইচই শুনে আরও মানুষ এসে ভিড় জমালো কি হয়েছে দেখতে। ইতিমধ্যে লোকজনের কানাঘুষা শুরু হয়ে গেছে। তবে সেই কানাঘুষা আর বাড়তে না দিয়ে এমপি আমিনুল খন্দকার আর পুলিশ ইন্সপেক্টর রিয়াদের হুকুমে বাইরের মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। ঈশার কান্নার শব্দ পাল্লাতেই বাড়তে থাকলো। ঈশার বড় মামা এমপি আমিনুল খন্দকারের দাম্ভিক রাগী কণ্ঠস্বরে ও হুমকির বাণী শুনে মিহুদের অবস্থা বেহাল। ঈশার বাবা জহির এসেই ঈশার গালে শক্তপোক্ত হাতে থাপ্পড় বসিয়ে দিয়েছেন। সৌরভকে অনেকটা সাহস নিয়ে বলল, প্লিজ ঈশাকে মারবেন না। আপনাদের যা করার আমাকে করুন, আমাকে মারুন, কাটুন, যা ইচ্ছে করুন, প্লিজ ঈশাকে ছেড়ে দিন। ওকে কিছু করবেন না, ওর কোনো দোষ নেই। ঈশার বাবা তীব্র ক্রোধে সৌরভের গায়ে হাত তুলতে চাইলেন, কিন্তু তখনই পিছন থেকে তীব্র পুরুষালী একটা কণ্ঠস্বর ভেসে আসলো। 1 মিনিট। খুবই স্বাভাবিক কণ্ঠে এরিশ বলল, আপনি তাদের উপর হাত তুলতে পারেন না। তারা যথেষ্ট অ্যাডাল্ট, নিজেদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। জীবনসঙ্গী নির্বাচন করারও সম্পূর্ণ রাইট আছে। এই যুগে এসেও জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার মানসিকতা আছে। আই ক্যান বিলিভ দিস। ঈশার বাবা বলেন, এই ছেলে, তুমি এত কথা বলো না। তুমি ভদ্র পরিবারের ছেলে, এসবের মধ্যে ঢুকো না। আমাদের পরিবারের বিয়ের আগে প্রেম ভালোবাসা কোনো রেওয়াজ নেই। ঢুকতাম না, তবে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। ছেলের দোষ কোথায় কাইন্ডলি বলবেন, উপযুক্ত কারণ ব্যাখ্যা করুন। এসে ঠান্ডা গলায় হুমকির তোপ। ঈশার বাবা খানিকটা বিচলিত হলেন। আমিনুল খন্দকার কর্কশ কণ্ঠে জবাব দিলেন, প্রেম ভালোবাসা আবেগ দিয়ে দুনিয়া চলে না। জহির তার বন্ধুকে আগে থেকেই কথা দিয়েছিল তার ছেলের সঙ্গে বিয়ে দিবে। আমরা কথা দিয়েছি, কখনো কথা খেলাফ করি না। আমাদের গায়ের ছেলের সাথে ঈশার বিয়ে হবে। ভীতিকর পরিস্থিতি। মিহু, নিতু, সায়র, রিমি, অভি একসাথে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। এস তাদের কোনো কথা বলতে নিষেধ করে গিয়েছে। এরই মাঝে সৌম্য এসে উপস্থিত হয়েছে। তার স্যারের লোকেশন ফলো করতে করতে আপাতত বোঝার চেষ্টা করছে ঘটছেটা কি। এই লোকটাকে আবার কিছু বলতে যাবে, তখনই কেউ একজন উচ্চ শব্দে পিছন থেকে বলল, ভাইজান, ঈশার বিয়েটা এই ছেলের সাথেই দিয়ে দিন। সকালের কৌতূহলী দৃষ্টিযুগল ওই আগন্তুকের পানে। আমিনুল খন্দকার ঈশ্বর চমকালেন। জয় আগন্তুকের দিকে এগিয়ে গিয়ে বলেন, এই তুই কি বলছিস বন্ধু? তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে? আমার মেয়ের কর্মকাণ্ডের জন্য আমি সত্যিই লজ্জিত। ও যে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেবে আমি সত্যিই বুঝতে পারিনি। তবে এর শাস্তি আমি ওকে দেব। প্লিজ তুই বিয়েটা ক্যান্সেল করিস না, আমাকে ভুল বুঝিস না। জয় লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ আগন্তুক মুচকি হেসে বলল, কনগ্রাচুলেশন বন্ধু, আমার ছেলেও কাল রাতে পালিয়েছে। সারাদিন খুঁজে এখন তোদের বাড়ির দিকে যাচ্ছিলাম তোদের সত্যিটা জানাতে, তখনই খবর পেয়ে আসা। কতটুকু উপস্থিত সকলের কর্ণকুহরে শ্রবণ হতেই মস্তিষ্কে স্ফুলিঙ্গনায় কাজ করলো। আশ্চর্যজনকভাবে ঠেকল কথাটা। এই মুহূর্তে হাসা উচিত নাকি কান্না করা উচিত? কি রিয়াক্ট করবে মিহুরা তা বুঝতে পারছে না। কি বলছিস তুই এসব? সারা পালিয়েছে? হ্যাঁ, আসলে দোষটা আমাদেরই। নিজেদের বন্ধুত্ব অটল করতে সন্তানদের উপর ইচ্ছাকৃত সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি। বন্ধুদের তাগিদে এতটা অন্ধ হয়ে গেছিলাম যে সন্তানের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করিনি। তাদের পছন্দ অপছন্দ চিন্তা করিনি। অথচ ভুলেই গিয়েছিলাম সংসারটা যখন তারাই করবে, তাহলে পারফেক্ট জীবনসঙ্গী তারা নিজেরাই সর্বপ্রথম নির্বাচন করতে পারবে। ভুলটা আমাদেরই। তুই যেমন লজ্জিত তেমন আমিও লজ্জিত। তুই আর ঈশা মামনিকে কিছু বলিস না, মেনে নে তাদের সম্পর্ক। মেয়ে যদি সুখে থাকে তাহলে আর ক্ষতি কি? পারলে আমাকেও ক্ষমা করে দিস।
ঈশার বাবাও বন্ধুর কথাগুলো শুনে নিজের ভুলটা বুঝতে পারলেন, কিঞ্চিত লজ্জাও পেলেন। পাত্র যখন পালিয়েছে তখন আর দ্বিমত কিসের? বাকিটা না হয় এমপির গর্জনে সবাইকে থামিয়ে দিবেন। আরও কিছু কথা হলো, সবাই মেনে নিল। অলরেডি অনেক মানুষ দাওয়াত করা হয়ে গেছে। বিয়েটা না দিতে পারলে খন্দকার মেনশনের মান সম্মান একেবারেই চলে যাবে। ছেলেমেয়ের সত্যিকারের ভালোবাসার প্রমাণ তো পেয়েই গেছেন সকলে, তাহলে আর সংযম কিসের? মনের অজান্তে সকলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পূর্ণতার খাতায় নাম লেখালো আরও দুজন ভালোবাসার মানুষ। ঈশার ঠোঁট থেকে যেন হাসিটুকু সরছে না। মেঘাচ্ছন্ন মন মুহূর্তেই ভালো হয়ে গেল। চারিদিকে এখন তাদের প্রণয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আমিনুল খন্দকার বললেন, সমস্যার ফয়সালা তো হয়েই গেছে, তাহলে কুটুমদের আর এত রাতে বাড়িতে ফেরার দরকার কি? আজ রাতটুকু এখানেই থাকুক, বিয়ে তারিখটা হয় আর 2 দিন পিছিয়ে দিব। ওনাদেরও তো প্রস্তুতির একটা ব্যাপার আছে। কোনোভাবে বিয়েটা শেষ হোক, পরে না হয় ধীরে সুস্থে আবার অনুষ্ঠান করা যাবে। কেউ আর দ্বিমত পোষণ করতে পারল না। দ্বিমত করলে যে মানতেন তেমনও নয়। এত রাতে ফিরবে কি করে? কি করতে এসেছিল আর কি ঘটে গেল? খন্দকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সবাই। মিহুরা পরামর্শ করার জন্য ওখানেই রইল। বাকি সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সময় এবার মুখ খুলো। ভালোবাসা অন্ধ হয়ে জানতাম, কিন্তু এদের ভালোবাসা তো কানালো না, বধির হয়ে গেছে। ধরা পড়লে প্রাণ সংশয়ের ভয় আছে জানা সত্ত্বেও এত বড় রিস্ক কেউ নেয়। বর যদি না পালাতো তখন? সময়ের কথা শেষ হতে এস প্রশ্ন ছিল সবার উদ্দেশ্যে। এই স্টুপিড আইডিয়াটা কার ছিল? মিহু স্থির হয়ে দাঁড়িয়েছে, যেন কোনো অনুভূতিহীন পুতুল দাঁড়িয়ে রয়েছে। কেউ কিছু বলছে না। এসে বার ধমকের স্বরে বলল, আমি কিছু জিজ্ঞেস করছি, এই স্টুপিড আইডিয়াটা কার ছিল? সকলে একসাথে মিহুর দিকে আঙ্গুল তুলল। মিহু এক মুহূর্তের জন্য ভরকে গেল। বোকা বোকা হাসি দিয়ে বলে, আইডিয়াটা স্টুপিড হলেও এখন তো সব মিটমাট হয়েই গেছে। বড় পালিয়েছে, এখন আর চিন্তা কিসের? ও আমার বাবাকে ফোন করে সবটা জানাতে হবে। খুব চিন্তা করছে বোধহয়। আমি চললাম। মিহু নিতুর থেকে তার ফোনটা নিল। এবার বুঝতে পারছে এশকে খবরটা কে দিয়েছে। মেসেজটা নিতু ডিলিট করতে ভুলে গেছে। চোরা চোখে নিতু মিহুর দিকে তাকালো, কিন্তু এদিকে মিহু নিতুকে চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে। ফিসফিস করে হুমকি দিতেও ভুলছে না সে। সোম পরম আবেশে নিতুর দিকে তাকিয়ে আছে। যাক, তার হৃদয়ের সুক্তারটা তো নিরাপদ আছে, এটাই অনেক। অনেকক্ষণ হলো সবাই খন্দকার মেনশনে পৌঁছিয়েছে। প্রথমে একটু লজ্জা পেল, পরবর্তীতে তাদের মানুষদের ব্যবহার দেখে কারোর মধ্যে আর ইতস্তত বোধটা রইল না। বাড়ির সকলে তাদের সাদর গ্রহণ করলো। পাত্র পালিয়েছে শুনে প্রথমে ঘাবড়ে গেল, এখন আর সেই ভাবটা কারোর মাঝে নেই। ঈশার সাথে সৌরভকে দারুণ মানিয়েছে দেখে সকলেই খুশি। ভালোবাসার গভীরতা কতটা তার প্রমাণ তো তাদের দুঃসাহসিকতাই পেয়ে গেছে। এবার পরবর্তী দিনগুলো সুখের হলেই সকলে চিন্তামুক্ত। সবাইকে থাকার ব্যবস্থাও করে দিয়েছে। মিহুরা বোরকা খুলে তাদের জন্য বরাদ্দকৃত রুমের এক কোণে রাখলো। সবার সাথে আসার সময় ছোট ব্যাগটা ছিল, যেগুলোতে এক সেট জামা কাপড় রাখা আছে। তারা ভেবেছিল যে যদি পালাতে রাত হয়ে যায় তাহলে কাছের কোথাও হোটেলে ঢাকা দিবে, কারণ সাবধানতার মার নেই। সেই হিসেবে একটা করে ড্রেস সকলেই রেখেছিল ব্যাগে। মেয়েরা কোথায় যাওয়ার সময় ব্যাগে প্রয়োজনীয় ছাড়াও অনেক কিছু রাখে, যেগুলো পরে কাজে লাগাতে পারে ভেবে মিহুরা তার ঊর্ধ্বে নয়। ফ্রেশ হয়ে সবাই একটু বিশ্রাম নিল। মিহু, রিমি, নিতুকে একটা রুমে দেওয়া হয়েছে, আর সৌরভ, এরিস, সায়র, সৌম্য 4 জনকে 2টো রুমে দিয়েছে। এইসার সায়র এক রুমে, সৌম্য, সৌরভ এক রুমে। এস প্রথমে থাকতে চায়নি, কিন্তু মিহুর কথা ভেবে থাকতে হচ্ছে। বিশাল বাড়ি বলা চলে, থাকার জায়গার অভাব নেই। এরই মাঝে খাবারের জন্য ডাকতে এলো কয়েকজন, সাথে ঈশার মাও আছে। সেই কোন বিকেলে সবে বেরিয়েছিল। সবারই খিদে পেটে চোচো করছে, তাই বেশি কথা না বাড়িয়ে নিচে যেতে শুরু করলো সবাই। আরে পার্থিব, তুই এখানে? চীনা পরিচিত কণ্ঠস্বর শুনে এরিস থামলো। তাদের খাবারের জন্য নিচে যেতে বলেছে। করিডোরে আসতেই পিছন থেকে বাক্যটুকু শুনে ঘুরে দাঁড়ালো এরিস। ফারিয়া হাসি হাসি মুখ করে হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেক করতে। এরিসও হাত বাড়ালো।
অ্যাকচুয়ালি আমার বাবার নাম আমিনুল খন্দকার। এটা আমাদেরই বাড়ি, কিন্তু তোকে আমি এখানে একদমই এক্সপেক্ট করিনি। হোয়াট আ সারপ্রাইজ! তোকে সব পরে বলছি। এখানে কি করে, কেমন আছিস? খুব ভালো আছি। তুই তো ইতালি থেকে এসে একদিন কন্টাক্টও করিসনি। আমিও একেবারে চলে এসেছি, 3 মাস হলো। এতদিন পর দেখা হয়েছে বন্ধুর সাথে, তাই দুজনে কিছুক্ষণ গল্পগুজব করলো। ইতালি থাকতে ফারিয়ার সাথে পরিচয় হবার পর এসে খোঁজখবর সেই বেশি নিত। খুব ইন্ট্রোভার্ট ছিল কিনা তার বন্ধু, রক্তটাও কম ছিল না, তাই আগ বাড়িয়ে খোঁজখবর নিত। দূর থেকে তাদের এই হাস্যোজ্জ্বল মুখে কথা বলতে দেখে একজনের হৃদয়ে বিরহের বাঁশি ভেসে উঠল। হ্যান্ডশেক করার দৃশ্যটুকু দেখে মিহুর মনে হঠাৎ করে অন্যরকম অনুভূতির উদয় হলো। কোনো সময় চোখের কোণে জল এসে পড়ছে বুঝতে পায়নি। হঠাৎ তার কষ্ট লাগছে কেন, খুব কান্না পাচ্ছে কেন, মেয়েটার প্রতি বা তার রাগ লাগছে কেন? তবে কি মিহুর মনে হিংসার আবির্ভাব হয়েছে? কিন্তু মিহু তো হিংসুটে নয়, কেমন যেন কষ্ট কষ্ট ফিল পাচ্ছে সে, এক অন্যরকম অনুভূতি। মিহুর এর আগে এরকম ফিল কখনো পায়নি। এই দৃশ্যটুকু আর দেখতে মন সায় দিচ্ছিল না তার। বিশাল আলিশান বাড়ি, মোট 4 তলা বিশিষ্ট বাড়িটি, তবে ভিতরে জায়গা অনেক। জানালার সফেদ পর্দাগুলো বাহির থেকে আগত বাতাসে দুলছে। আবহাওয়া মেঘাচ্ছন্ন দিনের পূর্বাভাস দিয়েছে। ড্রয়িং রুমটা অনেক বড়, অনায়াসে অনেক মানুষ এঁটে যাবে। এমপি হওয়ার সুবাদে তাদের বাড়িতে মানুষের আনাগোনা বেশি বই কম নয়। রুমটার এক প্রান্তে জানালার ধারে বড় ডাইনিং টেবিল, টেবিলে অতিথিরা খেতে বসেছে। টেবিলের প্রশস্ত অংশের চেয়ারটায় বসেছেন আমিনুল খন্দকার। কিছু আত্মীয় স্বজন বসেছে, আর কিছু বাড়ির লোকেদের সাথে বসবে। টেবিলে হরেক রকমের খাবার সাজানো, খাবারের গন্ধে চারিদিকে মোমো করছে। তবে সবাই যে মিহুদের সাদরে খুন করেছে তেমনটা নয়। থাকে না কিছু কুচুটে কাকি, ওরা মিহুদের আসার পর থেকে আড়ালে নিন্দে মন্দ করতে ভুলছে না। তিরস্কারের বাণী শুধু বাড়ির বড়কর্তার জন্য প্রকাশ্যে শুধাতে পারছে না। আবার তাদেরই বাড়ির লোক কেউ কেউ শক্তপোক্ত যুক্তি পেশ করে তাদের ধমকানোর চেষ্টা করছে, সৌরভদের সাপোর্ট করছে। এক এক করে কেবল এসে খেতে বসেছে। একটু একটু করে কথা ভারী হয়ে ব্রেড আওয়াজ করছে চারপাশে। নিতু, সায়র, অভি, রিমি এসে খেতে বসেছে। সব আসতে লজ্জা পাচ্ছে, যদিও লজ্জা পাওয়ারই কথা। নির্বোধের মতো কাজ করে এসেছে, এখনো বাড়ির জামাই হয়নি। বলা মাত্রই তো ড্যাং ড্যাং করে চলে আসতে পারবে না। বাড়ির বড় ছেলেদের সাথে গল্প গুজব করে আসছে, সাথে সৌম্য আছে। যথারীতি এসে বসেছে। ফারিয়া কিছু একটা বলছে আর হাসছে। তার সাথে তাল মিলিয়ে মৃদু হাসছে। দেশে আসার পর আগে থেকে গম্ভীর ভাব কিছুটা কমে গেছে। কালক্রমে মানুষের পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কিয়ৎক্ষণ পর মিহু এসে বসেছে ঠিক ফারিয়ার মুখোমুখি। ফারিয়া আত্মীয়দের সাথেই বসে পড়েছে। সে বাড়িতে বেশি থাকেনি, তাই বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও আত্মীয়দের মতোই। ফারিয়া সবাইকে বলেছে এরিস তার পরিচিত, তবে মিহু টেবিলে আসার আগেই বলেছে। ফারিয়া পাশেই এরিস। মিহু কিছুক্ষণ আগে হাস্যোজ্জ্বল মুখ আর দৃশ্যমান হচ্ছে না, তবে আশেপাশের চোখ বুলিয়ে ঠোঁটের কোণে ফুটিয়ে রেখেছে কৃত্রিম হাসি। ফারিয়া বারবার এরিসকে নিজে থেকে এটা ওটা বলছে, মৃদু হাসছেও। মিহু মুখ এসব দেখে ফ্যাকাশে হয়ে গেল। তাহলে কি সে জেলাস হচ্ছে? না, এসব উল্টাপাল্টা কিছু ভাবা যাবে না। নিচের দিকে তাকিয়ে খাচ্ছে মিহু। শুধু খাচ্ছে বলে ভুল হবে, প্লেটে হাত বুলাচ্ছে বেশি। অবশ্য খিদাটা হঠাৎই উদাও হয়ে গেছে, খেয়ে তার একদমই ইচ্ছে করছে না। এস কিঞ্চিত চিন্তিত হলো। মিহুর মুখ ফ্যাকাশে দেখায়। কিছুক্ষণ আগেও তো ভালো ছিল, তাছাড়া সে তো এখনো শাস্তি দেয়নি। তাহলে হঠাৎ মন খারাপ করে বসেছে কেন? আবার ঠিক করে তাকাচ্ছেও না তার দিকে। পার্থিব, তুই আর কিছু নিচ্ছিস না কেন? আর একটু মাংস দিব? এরিসে উত্তর অপেক্ষা না করে ফারিয়া তরকারি তুলে দিতে লাগলো এরিসে প্লেটে। ফারিয়া এরিসকে আগে থেকে পার্থিব ডাকতে বেশি কমফোর্ট ফিল করত। মিহু লোকমাটুকু মুখে দিয়েছে মাত্রই, তখনই এই দৃশ্য দেখে আর খাবার চিবোতে ইচ্ছে করছে না তার। তবু কোনো মতে মুখে দেওয়া খাবারটুকু শেষ করেছে। খানিকটা অবাকও হলো, খুব রাগ লাগছে তার। মনে মনে আওড়ালো, টেবিলের সব খাতা নিজ হাতে ওনার মুখে পুরে দিতে পারলে মনে হয় শান্তি লাগতো।
মনে চলেছে অজানা কিছু জানার প্রয়াস। উনি কেন ওই মেয়েটার সাথে এত কথা বলছে, আবার মাঝে মাঝে হাসছ, আবার ওনাকে অন্য নামও সম্বোধন করছে মেয়েটা। ভাবনার মাঝে রিমি মিহুর কানে ফিসফিস করে বলছে, কি হয়েছে তোর? খাচ্ছিস না কেন? খাবারের টেস্ট তো ভালোই আছে, অন্য কিছু নে যেটাতে তোর রুচি আছে। মিহুর চোখ ছলছল করে উঠেছে, হয়তো প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য হচ্ছে না তার। তবে পানিটুকু যথাসাধ্য আড়াল করেছে। তাকে দেখে কেউ এখন তার মনের অবস্থা বুঝতে পারবে না। ঠোঁটে লেপ্টে আছে হাসি। মিহু বলল, আমার খাবারের টেস্ট নিয়ে সমস্যা নয়, আমার কেন যেন খেতে ইচ্ছে করছে না। খাবারের গন্ধেই পেট ভরে যাচ্ছে, আর খেলামই তো অনেক। এবার আমি উঠি রে, শরীরটা ভালো লাগছে না, বসে থাকতে আর সায় দিচ্ছে না। মিহু রিমির জবাবে প্রতীক্ষা না করে হাত ধুয়ে উঠে গেল। কয়েকজন জিজ্ঞেস করেছে, এত তাড়াতাড়ি উঠে পড়লো কেন? কিছু তো খাওনি। তবে সে শরীর খারাপের বাহানা দিয়ে এড়িয়ে গেছে বিষয়টা। এসে মনে সন্দেহ হলো। অনুকে কেউ আবার কথা শোনায়নি তো? কোনো কারণে কি আপসেট? অপরিচিত জায়গা হয়তো আনকমফোর্টেবল লাগছে। এরিশও 2 মিনিট পর উঠে গেল। ফারিয়া জিজ্ঞেস করলে, বলো, তুই খেয়ে আস, আমি একটু আসছি। ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলে মিহুর 3rd ফ্লোরে পদার্পণ করেছে। তাদের থাকতে দিয়েছে 3rd ফ্লোরে। সবাই এখন নিচেই ব্যস্ত আছে, তেমন কেউ নেই এখানে। সেকেন্ড ফ্লোরে চলাচলটা একটু বেশি। মিহু আনমনা হয়ে রুমে প্রবেশ করে দরজাটা একটু চাপিয়ে রুমে লাইট বন্ধ করে দিল। জানালার নিকট দাঁড়িয়ে অশান্ত মনকে শান্ত করতে মগ্ন হয়ে পড়ল। জানালা দিয়ে খোলা আকাশ দেখছে, মন খারাপটাকে আকাশে উড়িয়ে দিতে ব্যস্ত। আশঙ্কিক পিছন থেকে কেউ জড়িয়ে ধরে হকচকিয়ে উঠল। ঘাড় কাত করে তাকিয়ে মৃদু আলোয় স্পষ্ট বুঝতে পারল এটা আর কেউ নাই, এরিস। মিহু একটু নড়চড়ে দাঁড়ালো। দৃষ্টিভঙ্গির পাল্টে একরাশ অভিমান ভর করল মুখ অবয়ে। সরে যেতে নিলে এরিস তার হাত ধরে ফেল। ছাড়ুন আমায়। এস আগের মতোই নিরুদ্বেগ স্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে না বলে এখানে এসেছো কোন সাহসে? আবার একটা স্টুপিড প্ল্যান সাজিয়ে। মিহুর কেন জানি না এখন কোনো ভয়ভীতি কাজ করছে না। সেও চিপিয়ে চিপিয়ে বলল, আপনাকে কিভাবে বলতাম? বললেই কি আর আসতে দিতেন? আপনার অধিকার বোধের জন্য তো আমার ভাইকে বউ হারা করে বিরহ উৎসব পালন করতে পারি না। এসের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কথায় কি ঝাঁজ! এর সেবার মিহুকে ছেড়ে দিল। মিহু দূরে যেতে চাইলে দেওয়ালের সাথে চেপে ধরল। তবে মাঝখানে খানিকটা দূরত্ব বজায় রেখেছে। মিহু হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে, তবু সে দমিয়ে যাওয়ার পাত্রী নয়। এসব অনুভূতি তার রাগকে হার মানাতে পারবে না এখন। ছুটতে চাইছে বন্ধন থেকে, কিন্তু ওই শক্তপোক্ত কাঠিন্য বাঁধনের সাথে তার চুনোপুটির মতো শরীরটা পেরে উঠছে না। স্থির হলো দুজনেই। ধমকের সুরে এস বলল, যদি পাত্র না পালাতো তখন কি করতো তোমাদের ওরা? আস্ত রেখে দিত ভেবেছ? এতক্ষণ হাজতে থাকতে। ইউ আর নট অ্যালোন নাও, ইউ আর ম্যারিড। তোমাকে সেটা মাথায় রাখতে হবে। এসব বাচ্চামো করা আর চলবে না, আন্ডারস্ট্যান্ড? মিহু ভেঙচি কাটল। শুধু আমার বেলায় ম্যারিড মনে রাখতে হবে, আর নিজে যা ইচ্ছে তাই করবে। তার বেলায় সাতক্ষর মাফ, আমি কিছু করলেই শাস্তি দেবে। এ কেমন বৈষম্য, স্বৈরাচার কোথাকার। কিন্তু মুখে এসব কিছুই বলল না। কাট কাট জবাব তার। ম্যারিড কি আমি একা? আমি কেন একা মনে রাখবো? এসের কপালে চিন্তার ভাঁজ পড়ল। নিশ্চিত মিহুর কিছু একটা হয়েছে। এখনো দেওয়ালে চেপে ধরে দাঁড়িয়ে আছে এরিস। মিহু আরেকটু কাছে গেল। মিহু স্থির দাঁড়িয়ে আছে। তপ্ত শ্বাস মিহুর ঘাড়ে ছাড়ছে। মিহুর মনে সুপ্ত অনুভূতিরা জাগ্রত হলো। তা মুখভঙ্গিমায় প্রকাশ করছে না। শরীরে অনাকাঙ্ক্ষিত শিরণ বয়ে যাচ্ছে। এরিস ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কেউ কি তোমায় কিছু বলেছে? তুমি শুধু বলো কে বলেছে, বাকিটা আমি দেখছি। হার্টবিট। এসে মুখ থেকে হার্টবিট ডাকটা শুনে মিহুর একটু ভালো লাগলো। একটু আগে করা হাফ হাফ মনে করে গা আরো চলে উঠল। দাঁতে দাঁত পিষে সরে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এস মুখের দিকে শান্ত দৃষ্টি ফেলে সংযত কণ্ঠে বলল, শরীর খারাপ করছে বেবি, ডাক্তার ডাকবো? মিহু তেরা জবাব, আমার শরীরের আবার কি হবে? কোনো ডাক্তার ডাকতে হবে না। তাহলে না খেয়ে উঠে এসেছো কেন? কেউ কিছু বলেছে তোমায়? তাহলে বলে দাও।
আই অ্যাম নট লাইক স্কিপিং। মিহু স্বাভাবিক হলো। সে যখন বুঝেও বুঝতে চাইছে না তখন সেও বলবে না। নিজে যদি বুঝে নিতে পারে তাহলে তো ভালোই, না হয় সেও অভিমান নিয়েই থাকবে। বললাম তো কিছু হয়নি, সরুন এবার, এক্ষুনি সবাই এসে পড়বে। এই রুম থেকে এখন চলে যান। এস অবাক নয়নে মিহুর দিকে তাকালো। তার জন্য পরতকিত রুম থেকে কিনা তাকে বের হতে বলছে। আর তাছাড়া এখানে কেউ আসবে না, কারণ সোমকে মেসেজ দিয়ে বলেছে সবাই যখন রুমে আসবে তাকে মেসেজ করে জানাতে, না হয় কোনোভাবে শাহরুখকে ব্যস্ত রাখতে। এস অপরিচিতদের সাথে রুম শেয়ার করতে কমফোর্টেবল নয়, তাই শাহরুখ ছোট বলে তাকে তার সাথে রাখতে। এস দ্রুত সরিয়ে লাইট অন করলো, বলল, এটা তোমাদের রুম নয় বেবি, তুমি ভুল করে আমার রুমে ঢুকে পড়েছো। মিহু আশপাশ তাকিয়ে দেখলো সত্যি তো একরকম করে সাজানো থাকলেও কিছুটা পার্থক্য আছে। সাথে তাদের ব্যাগগুলো দেখতে পাচ্ছে না। আসার সময় একটুও খেয়াল ছিল না তার। এই দুষ্ট এসে মিহুর কাছে আস্তে আস্তে বলল, বাট নো প্রবলেম, তুমি চাইলে এখানে আমার সাথে থাকতে পারো, আই ওয়ন্ট মাইন্ড। মিহুর ভীষণ লজ্জা লাগছে, তবে ইচ্ছে করে যে তাকে লজ্জায় ফেলতে চাইছে সেটাও বুঝতে আর বাকি রইল না। তার খুব করে বলতে ইচ্ছে করছে, নাটক কম করো প্রিয়, এইসব রং ঢং করে আমার মন গলাতে পারবা না। তবে মুখে কিছু বলল না। বড় বড় কদম ফেলে হনহনিয়ে চলে গেল নিজের রুমে। রুমের এক কোণে বসে আছে নিতু। মনে তার অজানা ভয় আসিফকে নিয়ে, কিন্তু আসার পর থেকে আসিফের টিকিটুকু দেখতে পেল না। তাহলে কি বিয়ে বাড়িতে নেই, নাকি তাদের সামনে আসেনি? নিজের বোনের বিয়ে অবশ্যই থাকবে। মৌমিতার বিয়ে খেতে যে কাণ্ড ঘটেছিল তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সকালে নাস্তা করে ছাদে শীতল পাটি বিছিয়ে বসেছে ছেলেমেয়েরা। শুধু এরিস একটু দূরে চেয়ারে বসে আছে, পাশেই সৌম্য দাঁড়িয়ে। কিভাবে কি করছে গতকাল রাত সেটা এখন বলছে মিহুরা। বাকিরা খুবই উৎসুক হয়ে শুনছে। বলা শেষ হলে সেখান থেকে জুই নামের একটি মেয়ে বলে, কাহিনীটা আমার কাছে কোনো একটা টান টান উত্তেজনাময় মুভির মতো লেগেছে। গ্রেট আইডিয়া মিহু আপু। এক একে সকলে মিহুকে বাহবা দিয়েছে। উপস্থিত সাদীপ নামের একটা ছেলে মিহুর প্রশংসায় পঞ্চমুখ। ছেলেটি মিহুর থেকে বয়সে খানিকটা বড় হবে। পটানোর জন্য যে বেশি বেশি ঢপ মারছে সেটা মিহু বুঝে ফেলেছে। চোরা চোখে এরিসের দিকে তাকিয়ে মুচকি হাসল। সমীর দৃষ্টি ঘুরে ফিরে নিতুর দিকেই। নিতুর হাসি, কথা বলার ধরন, হরিণীর মতো চোখ সব মস্তিষ্কে প্রেরণ করেছে হৃদয়ের ক্যানভাসে। রং বেরঙের তুলি দিয়ে অনেকদিন আগেই এঁকে ফেলেছে তার নীলাদ্রিকে। এখন শুধু সুযোগের অপেক্ষা, প্রেমটুকু ভাগ করে নেওয়ার। আচমকাই নিতুর চোখ সৌম্যের দিকে চলে গেল। দুজনের চোখাচোখি হয়। সৌম্য একটু থতমত খেয়ে গেল। নিতু সরু দৃষ্টিতে ইশারা করে কিছু বলবেন। সৌম্য মুচকি এসে মাথা নাড়িয়ে বুঝালো না। সৌম্য না দাঁড়িয়ে থেকে পাটিতে বসলো। সব বারবার ঈশার দিকে তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে। সৌম্য কিছুক্ষণ এদের দুজনকে লক্ষ্য করে জোরে পড়ল, বলছি কি, পাত্রপাত্রীকে এভাবে দূরে বসিয়ে কষ্ট না দিয়ে একসাথে বসালেই বরং ভালো হয়। কারণ কাছ থেকে মন ভরে দেখতে পারছে না তো, চোখ খোলা চুকায়। আমার মনে হয় দে ইন লাভ সাম প্রাইভেসি। এহেন কথাই ঈশা বড্ড লজ্জা পেল। লজ্জায় মুখ লাল আবার ছড়িয়ে পড়েছে। সকলে মেতে উঠল অট্ট হাসিতে। সৌম্য রাগি রাগি দৃষ্টিতে সৌম্যের দিকে তাকালো। সৌম্য বোকার মতো করে সৌরভকে বলে, আমি কি ভুল কিছু বলেছি? এভাবে তাকাচ্ছেন কেন? সৌরভের কপাল চাপড়াতে ইচ্ছে করলো। তনতে বাটি ভর্তি স্ন্যাক্স নিয়ে হাজির হলো নাইমা নামের একটি মেয়ে। সাথে ফারিয়াও এসেছে। হাতে তার 2 কাপ কফি। 1 কাপ কফি এগিয়ে দিল এরিসের দিকে। ব্ল্যাক কফি উইদাউট সুগার চলবে? নিঃসংকোচে এরিস হাত বাড়িয়ে গ্রহণ করলো। থ্যাঙ্কস, এটারই প্রয়োজন বোধ করছিলাম। আসলে কাল রাত থেকে মাথা ধরেছে। বলে কফির কাপে ঠোঁট জোড়া ছোয়ালো। অমনি ফারিয়া চেতে উঠল। তোর রাত থেকে মাথা ধরেছে আর তুই এখন বলছিস কেন? আমাকে ওই সময় বলতে পারতিস না? আমি কফি বানিয়ে দিতাম, না হয় মেডিসিন দিতাম। ইউ আর স্টিল দ্য সেম। সব কিছু আগের মতোই চেপে যাস। মুখ ফুটে সমস্যার কথা কবে বলতে শিখবি? এসে অদূরে তাকিয়ে কফিটা খাচ্ছে। কোলাহল এড়িয়ে মিহু উঠে দিল। মেজাজটা চটে গেল। যত সম্ভব সংবরণ করে নতভাবে নম্রস্বরে বলল, এখন আমাদের যেতে হবে। দুদিন বাদেই তো দেখা হচ্ছে সবার সঙ্গে। তাছাড়া বিয়ের সব কাজই বাকি। এখান থেকে যত দ্রুত যেতে পারবো ততই বিয়ের কাজ এগোবে। বাবা চাচ্চু একা একা সব সামলাতে পারবে না।
আত্মীয় স্বজন দাওয়াতের তো ব্যাপার আছে, তাই এখন চলে যেতে হচ্ছে। অন্য কোনো দিন এসে সবার সাথে জমিয়ে আড্ডা দিব। ইশায় তাদের লোকেদের উঠতে বলল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল নিচে। কাঠের চেয়ারে বাঁধা অবস্থায় লাল তল পদার্থে গায়ে সাথে লেগে শুকিয়ে গেছে আসিফের। শূন্য অন্ধকার রুম, চেয়ারে বাঁধা অবস্থায় ঘুমিয়ে রয়েছে। তবে এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। ভাবিনি তাকে এতদিনের পুরনো পাপের জন্য শাস্তি পেতে হবে। আসলে মৌমিতার বিয়ের সময়টাতে মিউ সেফটির জন্য উপর নজর রাখার জন্য সবসময় কাউকে না কাউকে এরিস রাখত। বিয়ের সময় কত মানুষই থাকে, তাই কারো নজর পড়েনি। একজন মেয়েকে ভাড়া করেছিল, পুরুষদের উপর তার বিশ্বাস নেই, যতই হোক তার কলিজা। মৌমিতাকে তুলে নেওয়ার পর মেয়েটির ডিউটি শেষ। মিউ যেই রুমে ছিল সেই রুমের জানালার সামনে বারান্দায় দাঁড়িয়ে শেষবারের মতো উকি দিয়েছিল কি করছে দেখার জন্য। তখনই আসিফকে নিতুর সাথে অসভ্যতা করতে দেখে। ঘটনাটা এরিসকে বলে ভয়েস মেসেজের মাধ্যমে পাঠায় মেয়েটি। এশার মেসেজই সিন করেনি, কিন্তু ওই দিন সময় এরিসের ল্যাপটপে একটা ফাইল খোঁজাখুঁজি করতে গিয়ে ভয়েসটি শুনতে পায়। তখন থেকেই মাথায় আগুন ধরে গেছে। শুনেই মাত্রা দপদপ করে বাড়তে বাড়তে গত দুদিন যাবৎ সে পেটাচ্ছে আসিফকে, কিন্তু মনে তৃপ্তি আর মিটছে না। এদিকে ইশারা জানে আসিফ কোথাও একটা কাজে গেছে। ইশার বিয়ে তিনি চলে আসবে। মুখে পানি ছিটিয়ে একজন লোক আসিফকে জাগালো। মুখে অবশ্য কালো মুখোশটা বিদ্যমান। ঈশার সৌম্যের উপস্থিতি নেই এখানে। দুজন পাহারাদার ছিল, কিন্তু তাদের লাশ এখন মাটিতে লুটিয়ে আছে। লোকটা বিশ্রী হেসে বসলো। যাবি আমার সাথে? তোকে এখান থেকে মুক্তি দিব। আবারও হাসির ঝঙ্কার দেওয়াল কাঁপালো। রাত 12টার কাঁটা ছুঁই ছুঁই। নিশিরাতে চারিদিকে ঝিঝি পোকারা ডাকছে। সবে গভীর ঘুমে তুলিয়ে গেছে ঘুমের রাজ্যে। মেহুর পাশে নিতু বেঘুরে ঘুমাচ্ছে, হয়তো ট্রেনে জার্নি করে শরীর ক্লান্ত। মিহুরও বেশ ক্লান্ত লাগছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। অবশ্য শুধু জার্নির জন্য নয়, হৃদয় অযাচাচিত কিছু ভাবনার জন্য নিদারুণ কষ্ট হয়েছিল। মনে হয়েছিল নিঃশ্বাস আটকে যাবে তার। অনেকক্ষণ কান্না করার ফলে এখন মাথা ধরেছে। ঈশার মামাবাড়ির ছাদ থেকে নামার পর এর সাথে একটি কথাও বলেনি। কি করে বলবে সে? ওই মানুষটা কি বোঝেনি তার অভিমানের কারণ, নাকি বুঝেও না বোঝার অভিনয় করেছে? কিন্তু তাদের ব্যবহার, কথা বলার ভঙ্গি, একে অন্যকে বোঝার অভিপ্রায় দেখে মনে হয়েছে পুরনো সম্পর্ক। হয়তো ওনার গার্লফ্রেন্ড, যাকে বলে ভালোবাসার মানুষ, না হয় রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে আসে ওনাকে। মেহুর রাগটা চড়াও হলো, সাথে কষ্টটাও। প্রেম যদি থেকেই থাকে, বিয়ে করলো কেন? কেন তাকে এই দুটানার মধ্যে ফেলে দিল? তার অদূর ভবিষ্যৎটা রং বেরং হওয়ার বদলে কৃষ্ণবর্ণ রং ধারণ করেছে মনে হয়। বারবার মনে পড়ছে তার এস যখন তাদের টেনে তুলে দিয়ে বাইক স্টার্ট দিচ্ছিল, তখন ফারিয়ার বলা দুটো বাক্য, পার্থিব সাবধানে যাস, আই উইল মিস ইউ। অবশ্যই এরিস কোনো প্রত্যুত্তর করেনি। এরিস শুধু মিহুর দিকে তাকিয়েছিল, কিন্তু মিহু দ্রুত জানালার কাছ থেকে সরে গিয়েছিল, কথাও বলেনি। যতটুকু পেরেছে দূরে থেকেছে সে। ভাবনার জগতে গা ভাসিয়ে দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো মিহু। আজ শনিবার, বিয়েটা দুদিন পিছিয়ে দেওয়ার দরুন এখন রবিবারে বিয়ে হবে। আশরাফ শের আর আফজাল শেহরের প্রচুর ব্যস্ত সময় কাটাচ্ছে। মিহু বলার পরপরই সবাইকে বুঝিয়ে ম্যানেজ করে রাতের লিস্ট করতে বসে গেছিল আশরাফ শেহর। মিহুরা বাড়ি আসতে আসতে অর্ধেক বাজার করে ফেলেছেন এবং বাড়ির ডেকোরেশনের জন্য লোকজন অতি দ্রুত ব্যবস্থা করেছেন। সর্ব আর সায়র খুঁজে খুঁজে আত্মীয়দের দাওয়াত দিয়ে ফেলেছে কালি। খুবই অল্প সংখ্যক লোকজনকে বলতে চেয়েছিল হঠাৎ বিয়েই, কিন্তু কাকে রেখে কাকে বলবে? তবু দাওয়াত দিল যাদের না দিলেই নয়। মৌমিতাদের পরিবারের সকলেই চলে গেছে কুমিল্লাতে। মৌমিতার মামাতো বোন হওয়ার সূত্রে মৌমিতার যাওয়ার উচিত ছিল, কিন্তু মিহু তাকে আটকে দিয়েছে। বলেছে বরপক্ষের সঙ্গে যেতে। মৌমিতা আর মৌমিতার মা ছাড়া কেউ জানতই না ঈশার যে বিয়ে হচ্ছে। অবশ্য ইমরান খান বলল যেত না। খুব খারাপ সময় যাচ্ছে তাদের পরিবারে এখনো যাননি তিনি। আফরোজা বেগম তাদের বাড়ির ছেলে মেয়েদের নিয়ে গেছেন শুধু।
মিহু পিঙ্ক কালারের একটা গাউন পরেছে, কানে বড় বড় ঝুমকো, চুলগুলো উন্মুক্ত। ওনাটা সামনে হালকা কুচি তুলে দিয়ে দুই সাইডে পিন দিয়ে আটকে দিয়েছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। নিতেও সেম ভাবেই সেজেছে, শুধু সে বড় বড় কানে দুল দিতে পারে না বলে ছোট একজোড়া ঝুমকো পরেছে। চোখের চশমা পড়েছে ইদানিং, তার চোখে একটু সমস্যা হচ্ছে। তাছাড়া রাস্তায় ধুলাবালি আছে। শপিং করতে যাবে তারা, মমিতা বারবার তাড়া দিচ্ছে। কিরে তোদের হলো? অনেক কিছু কিনতে হবে যে, এখনো সব কাজ বাকি। আপু এই তো হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে আসছি। মমিতার দিকে চিপসের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, 2 মিনিট 2 ঘন্টাতেও শেষ হয় না এদের। নাও চিপস খাও আর এদের তামাশা দেখো। তারা তো শপিং বলে কেনাকাটা করতে যাচ্ছে না, দোকানদার পটাতে যাচ্ছে। 1 বস্তা আটার মধ্যে সুজি মেখে না গেলে তাদের মান সম্মান থাকবে? তাহলে তো তারা শপিংয়ে মনই বসাতে পারবে না। না জানি কেমন লাগছে তাদের, এটাই ভাবতে ভাবতে সময় চলে যাবে। মেয়ে জাতিটাই এমন, কোথাও যাওয়ার আগে সাজতে 12টা বাজিয়ে দিবে। দীর্ঘ নিঃশ্বাস টেনে আবারও বলল, এতক্ষণ কোনো কাককে সাজালে সেও হয়তো সেরা সুন্দরীর অ্যাওয়ার্ড পেত, কিন্তু এদের নির্ঘাত গভীর রাতে গাছের মগডালে বসে থাকা কাইল্লা পেতনির মতো লাগছে। মিহু শাওরের মাথায় জোরে চাপড় দিল। রেগে মেগে দুটোই বোম হয়ে যাচ্ছে। নিতু শাওরের চুল খামছে ধরে বলল, কি বললি তুই? আবার বল। শাওর নিতুর হাত থেকে চুল সরানোর কোনো চেষ্টা না করে উল্টো নিতু চুল ধরে টানছে। চোখের সাথে কানও গেছে নাকি তোর? কি বললাম শুনতে পাসনি? তাওসিফ শের শায়ের কখনো এক কথা দুবার বলে না। স্যার বলছে, আবার নজর কাড়া সিল্কি চুল। তবে রে গাচ্ছা শিয়াল বলে মিহু ধরাম করে শায়রের পিঠে এক কিল বসিয়ে দিল। ব্যাস, শায়র বুঝে গেছে তার বোনেরা বেশি খেপে গেছে। মমিতা নিতুকে টেনে সরাতেই শায়র দু হাতে দুজনকে দুটো চড় দিয়ে দিল। বদর তাকে আর পাইকে। মিহু আর নিতু রাগে ফুঁসছে। কিয়ৎক্ষণ পর গাড়িতে উঠে বসলো। ড্রাইভিং সিটে সৌরভ আগে থেকেই বসেছিল, সৌরভের পাশে শায়র, পিছনে মিহু, নিতু আর সর্বশেষ সিটে মমিতা আর তাহিয়া বেগম। শ্যামলী বেগম অন্য কাজে ব্যস্ত। তাছাড়া তিনি পছন্দ করলে যেই কথা, তাহিয়া বেগম পছন্দ করা একই কথা। সবই তো শপিংয়ে গেলে চলবে না, বাকি কাজও তো পড়ে আছে। কেনাকাটা প্রায় শেষের পথে। বসুন্ধরা সিটিতে এসেছে তারা। মেয়েদের কেনাকাটা মানেই তো 5 ঘন্টা চয়েস করে আর 3 ঘন্টায় মূল্য নির্ধারণ করা। তবে যতটা পারছে তাড়াতাড়ি করার চেষ্টা করছে। যতটুকুই আয়োজন কমপ্লিট হোক না কেন, তবে বিয়ে কালই হবে। সবে একটা রেস্টুরেন্টে ঢুকলো। প্রচুর খিদে পেয়েছে, কিছু খেয়ে নিবে। এরই মাঝে দমকা হাওয়া বয়ে বৃষ্টি আরম্ভ হলো। সৌম্য আর একজন মধ্যবয়স্ক লোক দ্রুত রেস্টুরেন্টে ঢুকলো। এমনভাবে ঢুকলো যেন কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে এসেছে। অবশ্য তাই, একজন ক্লায়েন্টকে ইনভাইট করেছিল। লোকটার পছন্দ মতো কিছু খাবার অর্ডার করলো সৌম্য। কিছুক্ষণ পর এরিসে আসলো। মিহু চিকেন ফ্রাইয়ে এক কামড় বসাতে দেখতে পেল এরিসকে। অ্যাশ কালারের শার্ট, কালো প্যান্ট, ব্যাক ব্রাশ করা সিল্কি চুল, ব্ল্যাক ক্যাজুয়াল শুজ পরনে, এক কথায় সুদর্শন পুরুষ। মিহু চোখ ফেরাতে পারছে না, মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ। কিন্তু মিহুর দিকে এরিস একবার তাকালো না পর্যন্ত। সোজা সৌম্যদের কাছে গেল। মিহু পর মুহূর্তে দেখে না দেখার ভান করে খেতে থাকলো। খেয়েই যাবে, কে আসলো গেল তাতে তার কি? কোনো পরোয়া করবে না কাউকে। বিনা কারণে এত হ্যাংলামো করার মেয়ে মিহু নয়। মিহু আরো 2 রকমের খাবার অর্ডার করলো তার পছন্দ মতো। এটা তো এরিস ভাইয়া না? দাঁড়াও ডাক দিই। না শায়র ডাক দিস না, ওখানে ক্লায়েন্ট আছে, ডিল ফাইনাল করার কথা ছিল আজ সকালে। বাবাকে বলতে শুনেছিলাম কাজ শেষ হলে আমাদের দেখে এমনিতেই আসবে। ও আচ্ছা। মিহুর মায়ের অমিতকে জেলে দেওয়ার ঘটনাটা মনে পড়ে গেল এরিসকে দেখে। তখন থেকে উনি বেশ একটা দেখতে পারেন না এরিসকে। তার ভাষ্য মতে রাজনৈতিক কাজে জড়িত যারা তার টুকটাক অনৈতিক কাজ করে থাকে। তাই বলে পুলিশকে কেন খবর দিল? এত বছরে তার বাপের বাড়ির বংশের গৌরব মাটিতে মিশিয়ে দিয়েছে। তার না হয় অমিতকে শাস্তি দিত, তাই বলে লোক সমাজকে কেন জানাবে? এরই মাঝে তেলযুক্ত খাবার খাওয়াই মিহুর কেমন কেমন যেন লাগছে। সকাল থেকে তার শরীরটা ভালো লাগছে না। মিহুর আর এক মুহূর্ত
বসার উপায় নেই, ছুটল ওয়াশরুমে। গড়গড় করে যা আছে পেটে সব বের করে দিয়েছে। সায়রও মিহুর পিছন পিছন ছুটল। এক নজর দেখে সে বেরিয়ে চেঁচিয়ে পড়ল, আপু বমি করে ওয়াশরুম ভরে ফেলেছে। সায়রের কথা শুনে সকলে বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। টনক নড়ল এরিসেরও। সার অতি জল কণ্ঠে বলেই এরিসের টেবিলের আগে পৌঁছালো কথাটা। ক্লায়েন্টকে রেখেই ছুটল লেডিস ওয়াশরুমে। মিহু পরপর 3 বার বমি করে শরীর নেতিয়ে যাচ্ছে। সার কোনো মতে ধরে রেখেছে পিছন থেকে। তাহিয়া বেগম, নিতু, মৌমিতা পিছনে আসছে তারা। অনেকটা অবাক হয়েছে মিহুর হঠাৎ এমন হয়। চিন্তা গ্রাস করে ফেল কিয়ৎক্ষণের মধ্যে। এস ঢুকে শাওরকে সরিয়ে মিহু নেতিয়ে যাওয়া শরীরটাকে এক হাতে ধরল, আর এক হাতে ট্যাপ থেকে পানি নিয়ে মুখটা ধুয়ে দিয়ে তাড়াহুড়ো করে বলল, মাইন্ড থ্যাঙ্কস, এটারই প্রয়োজন বোধ করছিলাম। আসলে কাল রাত থেকে মাথা ধরেছে। অনু, এই অনু, ঠিক আছো তুমি? কিন্তু কোনো সারা শব্দ আসলো না। 1 সেকেন্ডও ওয়েট না করে বাজা কোলে করে বেরিয়ে গেল। পুরোপুরি সেন্সলেস হয়নি। বমি করলে শরীর এমনিতেই অনেকটা দুর্বল হয়ে যায়। এসের ঘাড় জড়িয়ে ধরল 2 হাতে। মিহুর মাথাটা এরিসের বুকে মিশে রয়েছে। কি হয়েছে মিহুর? মিহু ঠিক আছে তো? সৌরভ বলল। এই যেতে যেতে কণ্ঠের সংযম বজায় রেখে বলল, এই মুহূর্তে বলতে পারবো না, ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। সৌম্য, ওদের ওয়াশরুম পরিষ্কার করার জন্য কিছু পেমেন্ট করে দাও। জি স্যার, এখনই সব করছি। হাসপাতালে বেডে শুয়ে আছে মিহু। চারিদিক থেকে সবাই তাকে ঘিরে রেখেছে। মিহুর মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আগে থেকে এখন একটু ভালো আছে। এস কেবিনে ঢুকে মিহুর কাছে দাঁড়ালো, কিন্তু কেমন আছে জানতে চাইল না। ডাক্তার থেকে জেনে এসেছে মাত্র। খবর নিয়ে দেখেছে খাবারে কোনো ভেজাল নেই। মিহু ধীরে ধীরে কথা বলছে। তাহিয়া বেগম আত্মগরিমা ভেঙে জিজ্ঞেস করলো, ডাক্তার কি বলেছে? গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এমন হয়েছে, তবে চিন্তা নেই, ওষুধ লিখে দিয়েছে। মিহুকে বাড়ি নিয়ে যেতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেল। মিহুর মায়াভরা ভালোবাসার দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে রইল। পূর্বের অভিমান বেমালুম ভুলে গেছে অবশ্য। মেয়েরা এমনই, একটুতেই অভিমান করে আবার একটুতেই সমস্ত অভিমান উড়িয়ে দেয়। ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে মিহু এখন অনেকটা সুস্থ। অবশ্য তার ছোটাছুটি দেখে কেউ বুঝতে পারবে না সে আজ হাসপাতালে ছিল। বিকালে মৌমিতার শ্বশুর বাড়ি থেকে রোশনারা বেগম, প্রত্যয় আর এরিস এসেছে। আদ্রিস দেওয়ান আসেনি আজ, তিনি কাল আসবেন। নিতুর নানা বাড়ি থেকে অনেকে এসেছে সন্ধ্যায়। হন্তদন্ত পায়ে মিহু ছাদে আসলো হাতে 3টে মেহেদি নিয়ে। জায়গাটা সাজিয়েছে অল্প সময়ে যতটুকু করা যায় আর কি। হলুদের অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হলো। সৌরভ এখন বিয়ের কাজে ব্যস্ত। এখন সবাই মেহেদি পরবে। নিতুর খালাতো বোন সামিয়া, সুমি আর একজন মামাতো বোন শশী। মামাতো ভাই 2 জন, ফাদ আর নাফিস। সবাই সাদে অবস্থান করছে বর্তমানে। সাদের এক কোণে বসে ল্যাপটপ টিপছে এরিস। মিহু আর সামিয়া সবাইকে মেহেদি পরিয়ে দিচ্ছে। সামিয়া মিহুর থেকে অনেকটাই বড়। সুমি সায়রের সেম এজ, আর শশী মিহুর 1 বছরই বড়। ফাদ সৌরভের বড় আর নাফিস সৌরভের কয়েক মাসের ছোট। সুমি মিহুর উদ্দেশ্যে বলল, আপু আমাকে এই ডিজাইনটা দিয়ে দাও। কোনটা? এটা? এটা গর্জিয়াস ডিজাইন, অনেক সময় লাগবে। সময় লাগুক, তবু এটাই দিয়ে দাও। মিহু আর কি করবে, শুরু করলো মেহেদি পরাতে। নিতুকে সামিয়া মেহেদি পরিয়ে দিচ্ছে। একজন দিয়ে কমপ্লিট করে মিহু হাই তুলতেই এসে ডাক পড়লো, মিহু 1 কাপ ব্ল্যাক কফি দিয়ে যাও উইদাউট সুগার। একটু অপেক্ষা করুন, আনছি। অন্ধকারে বসে আছে বিধায় মিহুর এতক্ষণ খেয়ালই ছিল না এরিসের কথা। দৌড়ে নিচে গেল। কিছুক্ষণ পর হাতে কফির কাপ নিয়ে হাজির হলো মিহু। এই নিন আপনার কফি উইথ আউট সুগার। এরিস এক হাতে কফিটা নিয়ে অন্য হাতে মিহুর হাত ধরে রাখলো। গভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, জীবনে প্রথমবার শ্বশুর বাড়িতে রাত্রি যাপন করছি, এতক্ষণ ধরে বসে আছি, তোমার কি আমার সেবা করা কর্তব্য নয়? কখন কি লাগবে না লাগবে সেগুলোতে খেয়াল রাখবে, সুযোগ বুঝে নিজ থেকে আমার সান্নিধ্যে আসবে, এসব তোমার দায়িত্ব, বুঝেছো? কাল থেকে দেখছি তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। বাই এনি চান্স তুমি কি আমাকে ইগনোর করছো? মুর্দাই কোঞ্চন করে কথাটা বলল। এরিসের কথায় মিহুর নড়েচড়ে উঠল। মিহুর মনে পড়ে গেল ফারিয়ার কথা। ইগনোর কেন করতে যাব? আপনি কি ইগনোর করার মতো কিছু করেছেন? আর আমি আপনার কাছে থাকলেই কি আর
দূরে থাকলেই বাকি। আপনার খেয়াল রাখার কি মানুষের অভাব আছে? এরিস দুষ্টু হাসলো। আর ইউ জেলাস বেবি? তুমি আমাকে নিয়ে দেখছি পজিটিভ কিছু ফিল করছো। মোটেও না, আমাকে ছাড়ুন। শশীকে মেহেদি পরাতে হবে। এতক্ষণ এখানে থাকায় সন্দেহ করতে পারে। তো সন্দেহ করলে করতে দাও, আমার এতে কিছু যায় আসে না। আপনার না আসলেও আমার তো আসে। ছাড়ুন, আমার লাগছে। এসে একটু জোরেই ধরেছিল। মিহুর কষ্ট হচ্ছে বুঝতে পেরে ছেড়ে দিল। মিহু সুযোগ বুঝে কেটে পড়ল। শশী ডিজাইন বের করছে ইউটিউব থেকে। কোনটা টিপে বুঝতে পারছে না। যা দেখছে সবই ভালো লাগছে। অমনি প্রত্যয় এসে পড়ল। এতগুলো শাড়ি থাকতে কেউ মেহেদি পরিয়ে দিল না আমায়। দুষ্টামি চলেই বলল কথাটা। মমিতা সাথে আসতে আসতে বলল, তোর দিতে হবে না মিহু, তুই আমাকে দিয়ে দে। পুরুষ মানুষকে মেহেদিতে একটু ভালো লাগে না, মেয়েদেরই মানায়। মিহু আর কি বলবে। শশীকে রেখেই মমিতাকে মেহেদি পরিয়ে দিতে লাগলো। আজ রবিবার, সকলে মোটামুটি প্রস্তুত হয়ে গেছে বরযাত্রী যাওয়ার জন্য। বাড়িতে দুজন বিউটিশিয়ান এনেছে মেয়েরা সাজসজ্জা করতে। কিন্তু মিহুর শরীর আজ খুব একটা ভালো নেই। সকাল থেকে পেট ব্যথা তার। স্কাই ব্লু কালারের লেহেঙ্গাটা পরে সে বিছানায় শুয়ে আছে। বাকি সাজগোজ এখনো করেনি। পরপর একজন এসে তাকাতে দিচ্ছে রেডি হতে। কিন্তু শারীরিক বা মানসিক শান্তি না থাকলে কি আনন্দ উল্লাসে মেতে ওঠা যায়? কথাই আছে, স্বাস্থ্যই সম্পদ। এখন মিহু কথাটা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। মমিতা এসে দেখে শরীরের ভার সম্পূর্ণ ছেড়ে দিয়ে দুর্বল মানুষের মতো বিছানায় গা এলিয়ে অক্ষি যুগল পিটপিট করছে মিহু। কালকের শরীর খাপটা আজও একটু উকি দিয়েছে। মমিতা মিহুর কপালে হাত রেখে বলল, বেশি খারাপ লাগছে? মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ওষুধ খেয়েছিস? মিহু মাথা ঝাঁকালো। সে খায়নি। এই শরীর নিয়ে তাহলে তোর যেতে হবে না, বাড়িতেই থাক। তাছাড়া ওখানেই তো একবার গিয়েছিসই, অযথাই এই শরীরকে কষ্ট দিস না। আমি তো দুলাভাইকে দিয়ে ঔষধ আনাচ্ছি। মিহু মলিন স্বরে বলল, না আপু, আমি যাব। একটা মাত্র ভাইয়া আমার, তার পছন্দের লাল টুকটুকে বউ এনে দিব, কথা দিয়েছিলাম। আমার যেতেই হবে, না গেলে হবে না। ঘরের প্রবেশদ্বার এড়িয়ে একটু শব্দ করলো এরিস। মমিতা ঘুরে তাকালো। আরে ছোট ভাই, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মমিতা আগে চেয়ে অনেকটা সংকোচ খুঁজিয়ে ফেলেছে। আগে যেমন আপনি করে ডাকতো সেটা ডাকে না, ছোট ভাই বলে সম্বোধন করে এখন। তো আর তার ভাই নেই। তার ভাই জেল থেকে কবে ফিরবে তারও ঠিক ঠিকানা নেই। এসব মমিতাকে বোনের মতোই দেখতে শুরু করেছে এবং সারা জীবনই থাকতে হবে। এই ঢুকলো। মিহু চোখ শুধু নিচের দিকে নিবদ্ধ। মুখটা এখনো দেখেনি। পায়ে দামি ব্ল্যাক ক্যাজুয়াল জুতো জোড়া দেখছে কিভাবে এক পা করে তার দিকে এগিয়ে আসছে। শুনলাম অনুর শরীর নাকি আবারও অসুস্থ হয়েছে। সকাল থেকেই অসুস্থ। বিছানায় আটিসাটি বেঁধে ঠাই নিয়েছে দেখো না। এদিকে মিহু ভাবছে, এই লোক আমাকে দুটো নামেই সম্বোধন করে, কখনো অনু কখনো মিহু। হতাশার নিঃশ্বাস ফেলে আবারও পিঁপড়ালো। ভাগ্যিস উনি আমার জীবনে এসেছিলেন, নয়তো আমার পুরো নামটা হয়তো ভুলেই যায়। এক নজর নিয়ে যা বেরিয়ে গুটিসুটি হয়ে শুয়ে থাকা মিহুকে দেখলো। হাতে থাকা প্যাকেটটা মমিতা তাকে দিয়ে বলল, এখানে কিছু মেডিসিন আছে, এগুলো ওকে খাইয়ে দিন। আই হোপ শি উইল ফিল বেটার। মমিতা যার পরনাই অবাক। তুমি এগুলো আনতে গেলে কেন? তোমার ভাইয়াকে আমি এখনই পাঠাতাম, শুধু শুধু কষ্ট করলে। এরিস মনে মনে বলো, বউ যখন আমার ওষুধ কি অন্যজন আনবে? বউ আমার, তাই কেয়ারও আমাকেই করতে হবে। কিন্তু মুখে বলো, কাল তো আমি হসপিটালে নিয়ে গেছিলাম, তাই ডক্টরের প্রেসক্রিপশন আমার কাছে আছে। যা দেখছি সকলেই বিয়ে নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে, তাই আমি নিয়ে এসেছি। এগুলো ওকে এখনই খাইয়ে দিন, আমি আসছি। এরিস ঘুরে চলে গেল। শুধু মমিতার জন্য তার এত ফর্মালিটিস করতে হচ্ছে, না হয় কখন ওষুধ খাইয়ে দিত। মিহু শুধু সম্মোহনী দৃষ্টিতে চেয়ে আছে। লোকটা ভারী অদ্ভুত। তাকে নিয়ে ভাবি বলি তো মনে হয় না। আবার ওষুধ নিয়ে এসেছে। ওই ওষুধগুলো খেয়ে নে। আমার দেবরজি নিজে গিয়ে এনেছে। যখন অবশ্যই ওষুধগুলো কার্যকারী হবে, খুব দ্রুত সুস্থ হয়ে যাবি। তোর দূরত্বপনা খুব মিস করছি রে। গ্লাস ভর্তি পানি আর ওষুধ এগিয়ে দিল। মিহুর মুখখানি মুহূর্তেই হাসিতে ঝলমল করছে।
সুস্থ তো তাকে হতেই হবে, ওষুধের সঙ্গে ভালোবাসাও যে মিশে আছে। 4টে কার নিয়েছে তারা, 2টো কার মিহুদেরই। এই তো মিহুরা যেদিন কুমিল্লায় গিয়েছিল সেদিনই কিনেছে একটা কার, আরেকটা আগে থেকেই ছিল, আর বাকি একটা নিতোর খালামনির আরেকটা ভাড়ায়। এগুলোতেই অনায়াসে সবাই বসতে পারবে। মিহু হালকা সাজগোজ করে লেহেঙ্গা উঁচু করে ধরে দাঁড়িয়ে দেখছে কে কোনটায় যাবে। মিহুর বাবা তার কাছে দাঁড়িয়ে আছেন, ব্যস্ততার জন্য মেয়ের কাছে থাকতে পারছেন না ঠিকমতো, তাই এই সুযোগে মেয়ের খোঁজ নিচ্ছেন। সবার সামনের গাড়িতে সৌরভ, প্রত্যয়, সায়র, ফাহাদ, মৌমিতা বসেছে এইমাত্র। নিতু আর মিহুকেও ডাকছে মৌমিতা তার সাথে বসতে। বিয়ে খেতে গেলে গাড়িতে একটু ভিড় হবেই, এটাই আসল মজা। আর পর যে গাড়িতে বসবে সেটাই বেশি ভিড় হয়। এই গাড়িতে যারা বসেছে তারা সবাই চিকন, শুধু প্রত্যয় আর ফাহাদ একটু মোটা। মৌমিতা স্বাস্থ্যেরও উন্নতি লাভ করেছে বিয়ের পর, তবে খুব বেশি না। আশরাফ শেহরের অফিসের কিছু কলিগরা বসেছে একটাতে, সাথে আফজাল শেহরও। তিনিও তাদের সাথেই বসবেন। পিছন থেকে একজন মিহুকে বলল, এসে গিয়েছি। মিহু ঘাড় কাত করে দেখে অভি আর রিমি। রিমি খুব সুন্দর করে সেজে এসেছে। আসেন ম্যাম, আসেন। আপনার পদধূলি পেয়ে আমি ধন্য হইয়া গিয়েছি। এতক্ষণে স্বামীর সংসার থেকে আপনার তাহলে মুক্তি মিলিয়েছে। বেবি রাগ করিস কেন? তুই তো জানিস আমার স্বাস্থ্যের সময় লাগে, তাছাড়া একটু সমস্যা হয়েছিল, তাই তো লেট হলো, না হলে কবে চলে আসতাম। মিহু এবার অভির দিকে তাকিয়ে বলল, তুই কি বলবি? তোরও কি সাজতে সাজতে দেরি হয়েছে, নাকি জিএফ আসতে দিচ্ছিল না? জিএফ আবার কি? আমার বেঈমান পুষি না আমি, কেবল লয়াল অ্যান্ড হ্যান্ডসাম বয়। তোদের মতো আটা ময়দা মাখতে হয় না। এই শাকচুন্নির জন্য দেরি হয়েছে আমারও। দেরি হয়ে যাচ্ছে, সবাই এসো তাড়াতাড়ি। আফজাল শের হাঁক ছাড়লেন। এর সবার পিছনে একটু দূরে তার কালো মার্সিডিসে বসে আছে, ড্রাইভিং সিটে সৌম্য। নিতু মিহুর পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে কোনটাতে উঠবে। বাকি দুটো গাড়ির একটাতে নিতুর খালামণি ও তার হাজবেন্ড, এক মামা ও তার স্ত্রী সামিয়া, নাফিস, শশী বসেছে। ও সবার পেছনেরটাই সুমি, রোশনারা বেগম, আদ্রিস দেওয়ান, অভি ও সৌরভের 2 বন্ধু বসেছে। রিমিকে মৌমিতাদের সাথে বসিয়ে দিল। মিহু আর নিতু গাড়িতে উঠতে যাচ্ছিল, কিন্তু আশরাফ শের আটকে দিয়ে মিহুকে এরিসের গাড়িতে যেতে বললেন। কিন্তু বিপত্তি বাঁধল মিহুর মা। ফোন কেটে বলল, শুধু দুটো ছেলের সাথে মিহু একা যেতে বলছো? একটা গাড়িতে, মেয়ে বড় হয়েছে, একটু কান রাখো। নিতু রিনরিনি আওয়াজে বলে, বড় মা, এত মানুষের মধ্যে আপু বসে যেতে পারবে না, আপুর বমি হতে পারে। সকাল থেকেই তো দেখছো আপু অসুস্থ। তার চাইতে বরং আমি আর আপু তাদের সাথে চলে যাই, তাদের উপর বিশ্বাস রাখতে পারো। আর যাই হোক, খারাপ কিছু কখনোই করবেন না, ওনারা আমাদের আত্মীয়। তাছাড়া মানুষ কিছু লক্ষণ দেখলেই বোঝা যায় মানুষটা কেমন। এরিস ভাইয়া একটু গম্ভীর হলেও খুব ভালো মানুষ, পারলে আমাদের আরও প্রোটেক্ট করবেন, বুঝেছো বড় মা? নিতুর সাথে আশরাফ শেহরও ধাতস্থ করল, কিছু গুণগান পেশ করে অবশেষে সম্মতি নিয়েই ছাড়লেন। মিহু শুধু নির্বাক দর্শকের মতো তাকিয়ে দেখছে। আশরাফ শেহরের ইশারায় এতক্ষণ শস্য করে সব গাড়ি রওনা হয়ে গেছে, শুধু সব শেষে কলিগদের গাড়িটা বাদে। তিনি মিহুদের তুলে দিয়েই গাড়িতে বসবেন। এসে গাড়িটাও স্টার্ট দিয়ে একটু এগোতেই মিহুর বাবা ডেকে বলল মিহু আর নিতুকে তাদের সাথে নিয়ে যেতে। মিহুর মা কাছে ছিল বলে এরিসকে কারণটাও বলল। তাহিয়া বেগম এখনো সন্ধিয়ান দৃষ্টি বুলাচ্ছেন। মিহু নিতুর হাত ধরে একটু একটু এগোচ্ছে, মনে মনে বাবা আর বোনের উপরে বিস্ময় কিং কর্তব্য বিমর হয়ে আছে। কি দারুণ যুক্তি দিল, কি বলবে এদের, যেখানে নিজের বাবাই সব ব্যবস্থা করে দিচ্ছে। তাজ্জব বনে গেল মিহু। তবু পিছনে ছিটে উঠে বসলো দুজন। সৌম্য মনে মনে বেজাই খুশি। এরিসকে কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিয়েছে ছিটে। মিহু 2-1বার লুকিং গ্লাসে এরিসকে দেখছে, অথচ এরিস একবারও তাকাচ্ছে না বলে মনে মনে বকে যাচ্ছে। পুরো রাস্তায় মিহু আর এরিসের দিকে তাকায়নি, অথচ দুটো তৃষ্ণাত্ম চোখ যে তাকে বারবার দৃষ্টিবন্দী করেছে সে একটু অবগত নয়। তীব্র রাগে ফুঁসছে মিহু। আদিক্ষেতা দেখে গা পিত্তি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, চোখে জলরাশি তাণ্ডব চালাচ্ছে। গড়িয়ে পড়তে আটকে রাখাও দায়ী হয়ে যাচ্ছে, আবার প্রচণ্ড রাগ লাগছে। কখন যে তাণ্ডব শুরু করে দেয় মিহু নিজেও জানে না। আজকের ঘটনার সূত্রপাত হয়েছে
এক একে সব গাড়ি খন্দকার ম্যানশনের সামনে দাঁড়ালো। যথারীতি গেট ধরে টাকা পয়সা যা উদ্ধার করার করে নিয়েছে। মিহু বাড়ি থেকে ভেবে এসেছিল বেশি টাকা নিতে দিবে না, কিন্তু এই ফারিয়া নামক সুপারগুলো এরিসের কাছে গিয়ে আহ্লাদিপনা করছে। ব্যাস, আর কি চাই মিহুকে রাগাতে? একে মিহুর মনে আগুন এখনো কমনি। তারপর 1 ড্রাম ঘি ঢেলে দিয়েছে। বর্তমানে বসে আছে বিশাল ড্রয়িং রুমের সোফাতে। এখানেই স্টেজে সোফাতে বসে আছে লাল টুকটুকে বউ ঈশার সৌরভ। পাশাপাশি দুজনকে দারুণ মানিয়েছে। ঈশা লজ্জারাঙ্গা মুখ নিচু করে বসে আছে। সৌরভ বারবার এটা ওটা ফিসফিস করে বলছে। অসম্ভব সুন্দর করে তাজা আর আর্টিফিশিয়াল ফুলের সংমিশ্রণে সাজানো হয়েছে ড্রয়িং রুম। বসার ব্যবস্থাও অনেক। এক একে গেস্ট আসছে। ঈশার বাবা আর মামারাও ওয়েলকাম করছে। রাগ, ক্ষোভ, অভিমান, কষ্ট সবগুলো গলা পাকিয়ে বিবর্ণ রূপ ধারণ করেছে মিহুর ফর্সা বদনখানি। তবু নিজেকে যথাসম্ভব ধাতস্থ হয়ে বসে বসে ফোন টিপছে আর নজর রাখছে ওই সুপারগুলো নামক আঠামানি ফারিয়া তার জামের সাথে কি কি করছে। রিমি কোথা থেকে এসে পড়ল। দোস্ত, ক্রাশ খাইছি। কত ড্রাম খালি? গদগদ হয়ে পড়ল। অলরেডি 19 ড্রাম খেয়েছি রে। বিজোড় খেলি? বিজোড় খেলি কেন? আরে ড্রাম খেয়ে 20 ড্রাম পূর্ণ করে দে। হ্যাঁ, ঠিক বলেছিস। দাঁড়া, আরেকটু খেয়ে সোজা 30 ড্রাম পূরণ করে ফেলি। রিমি এদিক সেদিক তাকিয়ে কাঙ্ক্ষিত মুখখানা অনুসন্ধানে ব্যস্ত। আবারও ফোনে মনোনিবেশ করলো মিহু। সেভাবে থেকেই বলল, তা সেই কপাল পোড়াটি কে রে? মিলান কণ্ঠে বলল রিমি। দোস্ত, কপাল পোড়া বলছিস কেন? সে তো চরম সৌভাগ্যবান যে আমি তার উপর ক্রাশ খেয়েছি। ভুল বলেছিস, উচ্চারণটা পরম দুর্ভাগ্যবান হবে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এভাবে বলতে পারলি? মিহু গাছাড়া ভাব নিয়ে বলল, তোকে আমার থেকে বেশি কেউ চিনে না, বুঝেছিস? এবার বল, কার উপর পিছলে পড়লি? এখন খুঁজে পাচ্ছি না রে, পেলে দেখাবো। আবারও চেঁচিয়ে বলল, ওই দেখ, সাদা পাঞ্জাবি পরিহিত সুদর্শন বালকটি। রিমির ইঙ্গিত অনুসরণ করে তাকিয়ে দেখে 1 সেকেন্ডও লাগলো না ছেলেটিকে চিনতে। মিহু উদ্গ্রীব হয়ে পড়ল, আরে এটা তো নীরব ভাইয়া। নিতু হৃৎপিণ্ডটা ধক করে ওঠে। ভীত হয়ে একটা শুকনো ঢুক গিলে হঠাৎ করে কলিজে আঘাত পড়ল তার। রিমি লাজুক ভাব নিয়ে বলে, আরে জানি তো, ইন্সপেক্টর নীরব আহমেদ। আসলে পাঞ্জাবি পরে দেখিনি, তাই তো একটু বেশিই ক্রাশ খাইছি। মিহু সন্ধিয়ান দৃষ্টিতে তাকায়। রিমি আরেকটু মিয়ে যাওয়া কণ্ঠে বলে, পটানোর প্রসেসিং চলছে, দোয়া কর যেন মিশন সাকসেসফুল হয়। বলে মুখ দুহাতে দিয়ে ঢেকে দিল। রিমির ভাব দেখে মিহু সশব্দে হেসে দেয়। কিন্তু নিতোর হঠাৎ করে খুব কষ্ট হচ্ছে, সাথে লজ্জাও। অন্যজনের ক্রাশকে কিনা সে পছন্দ করেছিল, বাকিস পুরো মন প্রাণ উজাড় করে দেয়নি, নয়তো দেবদাস হয়ে কাটাতে হতো। তবুও নিতু চোখ ভর্তি পানি নিয়ে আড়ালে চলে গেল। নিতু অনেকক্ষণ যাবৎ খেয়াল করেছে যেখানে যাচ্ছে ওখানে সৌম্য। কান্না করতে পারছে না এই লোকটার জন্য। এবার একটু রাগ লাগলো তার। সৌম্যর কাছে কি বলে, কিছু বলবেন? সৌম্য ধরা পড়ে যাওয়ার মতো বিড়বিড়ালো, এই রে, মেয়ে কি কিছু বুঝে ফেললো? স্বাভাবিক হয়ে বলল, কই না তো, আমি আবার তোমাকে কি বলবো? তাহলে এভাবে ঘুরঘুর করছেন কেন আমার আশেপাশে? আমি কেন তোমার আশেপাশে ঘুরতে যাব? আমি তো আরো ভাবলাম কিছুদিন আমার আশেপাশে ঘুরঘুর করছো কিছু বলতে। অবশ্য তোমার কোনো দোষ নেই, আমার কপালেই টিপ দিয়ে বের হওয়া উচিত ছিল, তাহলে আর কেউ নজর দিত না। আফটার অল আমি এতটা হ্যান্ডসাম বলে কথা। সৌম্য লাজুক হাসলো। নিতুর মাথায় বাজ পড়লো এহেন কথা শুনে। এ লোক কিনা হ্যান্ডসাম, আবার টিপের কথা বলছে। কে নজর দেয় আপনার দিকে? কেন, মেয়েদের কি অভাব? তোমার সাথে এসেছে শশীর নামের একটা মেয়ে আছে না, ও তো কখনই দিয়ে দিয়েছে। নিতু নাক সিটকালো। এই, আপনার বাড়িতে কি আয়না নাই? আমার বাড়িতে বউ ছাড়া সব জিনিসই আছে। নিতুর এবার প্রচন্ড রাগ লাগলো। ফুসতে ফুসতে কটমট করে কিছু বলে চলে গেল। সৌম্য নিজেকে একবার বাহবা দিল। ঝগড়ার সময় কাউকে ছাড় দেওয়া যাবে না, এমনকি বউকেও না। বিয়ে পড়ানো হয়ে গেছে কিছুক্ষণ আগেই। এখন বিদায় পর্ব। বিদায় পর্ব মানেই তো কান্না, আহাজারি। ছোট থেকে মা বাবার আদরে বড় হয়েছে, স্মৃতি মাথায় নিয়ে একেবারে অন্যের বাড়িতে চিরস্থায়ী হতে হবে।
বাবার বাড়িতে তখন হয়ে যাবে মেহমান। মাতৃ স্নেহ আর আগের মতো পাবে না। ঈশা তার বাবার গলা জড়িয়ে ধরে কান্না করছে। বাড়ির অন্যান্য মহিলারাও কান্না জড়িয়ে দিয়েছে বিভিন্ন সংলাপ বলে, কিন্তু তাতে আপাতত মিহুর কোনো ভ্রুক্ষেপ নেই। ফাঁকা ড্রয়িং রুমে ওই সুপারগুলো মানে ফারিয়া আবারও এরিসের সাথে চিপকে আছে। সেও কাছাকাছি দাঁড়িয়ে আছে। এরিস সরে যাচ্ছে তবুও সরছে না। এবার ফারিয়া এরিসের কাছে গিয়ে বলল, পার্থিব আয় তো একটা সেলফি তুলি, অনির্বাণকে পাঠাবো। শিওর, ওয়াই নট। ফারিয়া ফোন বের করলো। কেউ হয়তো মেসেজ পাঠিয়েছে, সেটা এক নজর দেখে রেখে দিল। আপাতত ছবিটা তোলা যাক। ফারিয়া পোজ দিয়ে ক্লিক করলো। অমনি ছবিতে স্পষ্ট দৃশ্যমান হলো দুজন নয়, তিনজন। হেই, হোয়াটস ননসেন্স! কি করলে এটা তুমি? আসার আর সময় পেলে না? মিহু ভুরু কুঞ্চন করে এসের সাথে চিপকে দাঁড়ালো, ভেঙচি কাটলো। কিছু বলতে যাবে তৎক্ষণাৎ ফারিয়া আবার বলল, হেই ইডিয়েট গার্ল, ওর সাথে এভাবে চিপকে দাঁড়িয়ে আছো কেন? ছাড়ো ছাড়ো, আর কোনো ছেলে দেখতে পাও না? স্টুপিড কোথাকার! মিহু ফারিয়ার কাছে আসা মাত্রই এক দৌড়ে এসের কাছে সে দাঁড়িয়ে পড়েছিল, তবু হালকা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এস কিছু বলবে তার আগেই এসে ঠোঁটে আঙ্গুল দিয়ে চেপে ধরল মিহু। বোধ ক্রোধ মিশানো গলে জবাব ছুল, না, আমি আর ছেলে দেখতে পাচ্ছি না। আর পাবোই বা কেন আমার এত সুন্দর হ্যান্ডসাম ড্যাশিং ব্যক্তিত্ব সম্পন্ন স্বামী থাকতে? তাহলে তোমার স্বামীর কাছেই যাও। আমার ফ্রেন্ডের কাছে এসেছো কেন? বরের বোন বলে ভেবো না, তুমি যা খুশি তাই করবে। আপনি যার সাথে এতক্ষণ আঠার মতো চিপকে ছিলেন তিনিই আমার স্বামী। আমি তার স্ত্রী মিসেস এরিশ দেওয়ান। বুঝেছেন? এখন দূরত্ব বজায় রাখবেন। বিদেশ থেকে এসেছেন বলে ভেবেছেনটা কি? হ্যাঁ, গায়ে পড়া মেয়ে কোথাকার আমাকে বলে কিনা স্টুপিড। এটা দেশ, আপনাদের বিদেশ নয় যেখানে সেখানে ঢলে পড়বেন। ননসেন্স মহিলা। এস মুখ থেকে মিহুর হাত সরিয়ে বলল, অনু প্লিজ চুপ করো। ও বুঝতে পারিনি আসলে আমাদের বিয়ের ব্যাপারটা তো গোপন, তাই। পার্থিব তুই কি বলছিস? তুই বিয়ে করেছিস আর আগে বলবি না? মিহু আবার একটু এগিয়ে এসে বলল, কেন বলবো? আপনি কোথাকার কোন প্রেসিডেন্ট? হ্যাঁ, আপনাকে বলে বিয়ে করতে হবে আমাদের? এস মিহুকে নিজের সাথে মিশিয়ে পিছন থেকে মুখ চেপে ধরল, আরেক হাতে কোমর জড়িয়ে ধরেছে। কিন্তু মিহু যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে ততক্ষণে। এস ফারিয়াকে তটস্থ ভঙ্গিতে বলল, তোকে পরে কোনো একদিন সব বলবো নে, কিছু মনে করিস না, পুরোটাই ভুল বোঝাবুঝি হয়েছে। কথাগুলো শুনে মাইন্ড করিস না, একটু সহ্য কর আমার অবুঝ লিটল বউটাকে। আজ আসি। কিন্তু ফারিয়াকে কিছু বলতে না দিয়ে মিহুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল এরিস। বাইরে অনেক লোক বলে মিহুকে ছেড়ে দিল। মিহু আবারও পিছনে তাকিয়ে বিড়বিড় করে বকছে। আবার এসি থেকে রক্ত চক্ষু নিয়ে তাকে হনহনিয়ে চলে গেল। সোজা মৌমিতার সাথেই বসলো।